হ্যালো মিষ্টি বন্ধুরা, আজকে মাইক্রোফোনটা নতুন, কিন্তু আমি পুরনো আপনাদের একম এবং অদ্বিতীয়ম মুভি মসিহা দেবজ্যোতি। এবং আজকে ভিডিওটা হচ্ছে একদম দুলালচন্দ্র ভরের শিলমোহর ভরা মুভি অফ দেবজ্যোতি ভিডিও, ঠিক আছে? কোনো কিছুর সাথে সম্পর্ক নেই, কোনো ট্রেন্ডিং টপিক না, কোনো কিচ্ছু না, কোনো কনটেক্সট নেই। আই অ্যাম জাস্ট মেকিং দিস ভিডিও বিকজ ইটস আ ফান টপিক টু ডিসকাস। এবং আজকে আমরা খুবই পুরনো একটা জিনিস নিয়ে আলোচনা করব, খুব আদিম একটা জিনিস নিয়ে আলোচনা করব। আমরা ছোটোবেলাতেও এটা করতাম, সেটা হচ্ছে বড় স্টারকে, ঠিক আছে? আমরা ছোটোবেলাতেও করতাম যে শাহরুখ খান বড় স্টার না সালমান খান বড় স্টার, দেবদা বড় স্টার না জিদ্দা বড় স্টার, আমরা এগুলো সবসময় করতাম। এই জিনিসটাকেই আমি স্কেল আপ করে একদম পুরো 100-এ তুলেছি, ঠিক আছে? সবচেয়ে বড় স্টারকে পৃথিবীর ইতিহাসে, এই যে এতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি আছে ওয়ার্ল্ডের, একদম জন্মলগ্ন থেকে আজ অবধি হু ইজ দ্য বিগেস্ট স্টার অফ অল টাইম, ঠিক আছে? এবং এখানে আমি শুধুমাত্র লিড রোলে যারা আছে তাদেরকেই কনসিডার করছি, ঠিক আছে? এবং শুধুমাত্র মুভি স্টার। মাইকেল জ্যাকসনের দ্য উইজে ক্যামিও ছিল, ঠিক আছে, ওই স্কেয়ার ক্রো হিসাবে। এবং মাইকেল জ্যাকসনকেও পৃথিবীর প্রত্যেকটা লোকে চেনে, বাট মাইকেল জ্যাকসন ইজ নট আ মুভি স্টার। ডেভিড বেকামের গেম অফ থ্রোনসে একটা জালি ক্যামিও ছিল, যেটা একমাত্র গেম অফ থ্রোনসের কন্টেন্ট যেটা আমি দেখেছি। ডেভিড বেকামকেও পৃথিবীর সবাই চেনে, কিন্তু ডেভিড বেকাম ইজ নট আ মুভি স্টার, ঠিক আছে? যাদের মেন পরিচিতি হচ্ছে মুভিজ এবং যাদের মানে কোয়ালিফিকেশান কিচ্ছু নেই, দে হ্যাড টু বি আ লিডিং অ্যাক্টার ইন মুভিজ, ঠিক আছে? ফ্রম বনি সেনগুপ্ত টু লরেন্স অলিভিয়ার, সবাই কোয়ালিফাইড। বোঝা গেল? দে হ্যাভ টু বি মুভি স্টারস, টেলিভিশন স্টারও না। তো যারা স্মৃতি ইরানির ফ্যান বেস আছেন তারা আমাকে অ্যাটাক করবেন না, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে স্টারডাম কি। দেখুন, স্টারডাম খুব কমপ্লেক্স একটা ফেনোমেনান, ঠিক আছে? খুব কমপ্লেক্স একটা সোশিওলজিক্যাল ফেনোমেনান, একটা সোশিও কালচারাল ফেনোমেনান। আর বাই দ্য ওয়ে, পুরো ভিডিওটা দেখবেন, আমি ওয়াচ টাইম বাড়ানোর জন্য বলছি না, বদার্ডই নই আমি ওসব নিয়ে, পুরো কনটেক্সটটা পাওয়ার জন্য। তো স্টারডাম একটা সোশিও কালচারাল ফেনোমেনান। আমি কিন্তু এখানে স্ট্রিক্টলি স্টারডামের কথা বলছি, ঠিক আছে? দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন স্টারডাম অ্যান্ড ফ্যান্ডাম, যেটা এখন হয়ে গেছে। অনেকে দুটোকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করে, বাট স্টারডাম জিনিসটা একটা সোশিও কালচারাল ফেনোমেনান, আর ফ্যান্ডম জিনিসটা একটা চুতিয়াপ্পা, ঠিক আছে? অনেকে এটাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করে, বাট দুটো জিনিসের মধ্যে বড় পার্থক্য আছে। আমি শুধুমাত্র স্টারডাম অ্যাজ আ সোশিও কালচারাল ফেনোমেনান বলছি, ঠিক আছে? তো স্টারডামের অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। আমার কাছে না স্টারডাম কি থেকে বা স্টারডাম কে স্টারডাম পারছে থেকে স্টারডাম কোথায়, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সে কোথায় স্টার, XYZ যেই হোক, দেবদা, জিদ্দা, টম ক্রুজ, শাহরুখ খান, কোথায় স্টার? এবং এখান থেকেই আমরা ফান্ডামেন্টাল যে সব থেকে বড় স্টারের যে সমস্যা সেটাতে এনকাউন্টার করি, সেটা হচ্ছে হাউ ডু ইউ মেজার দ্য জিওগ্রাফি, ঠিক আছে? ধরুন একটা ভাষা, ঠিক আছে, সেটার গ্লোবাল রিচ বিভিন্ন হতে পারে, বিভিন্ন রকমের মানুষ সেটাকে বুঝতে পারেন, মানে অল্প সংখ্যক মানুষ বুঝতে পারেন, বেশি সংখ্যক মানুষ বুঝতে পারেন। সেই ভাষাটা কোন দেশের, সেখানকার অর্থনীতি কী, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের পৃথিবীর ডিফল্ট ভাষা বাই ডিফল্ট ইংলিশ, এটা আপনি পছন্দ করেন বা অপছন্দ করেন, কিছু করার নেই, ইট ইজ ইংলিশ, ঠিক আছে? তো ইংলিশ সিনেমার বরাবরই গ্লোবাল পরিচিতি সব থেকে বেশি থেকেছে। এবার যেহেতু দুটো কারণে, একটা যেহেতু ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজের বিস্তার সব থেকে বেশি, এবং USA হ্যাজ বিন দ্য মোস্ট স্ট্রংগেস্ট ইকোনমি সিন্স দ্য আর্লি 20th সেঞ্চুরি, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে তো পুরোই, বাট ইভেন ইন আর্লি 20th সেঞ্চুরি USA ওয়াজ দ্য লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। দুটোর ক্ষেত্রে USA বেসড যারা স্টার, তাদের গ্লোবাল পপুলারিটি সব থেকে বেশি, ঠিক আছে? সর্বাধিক মানুষ সারা পৃথিবীর বেশি জায়গায় সব থেকে বেশি মানুষ পৌঁছান যারা হলিউডের মুভি স্টারস, ঠিক আছে? সেটা টম ক্রুজ হতে পারে, সেটা রবার্ট ডাউনি জুনিয়র হতে পারে, মানে যারা ফ্র্যাঞ্চাইজ স্পেসিফিক স্টার তারা হতে পারে, সেটা অন্যান্য অনেকে হতে পারে। হয়তো পৃথিবীতে 800 কোটি মানুষ থাকলে 600 কোটি মানুষ টম ক্রুজকে চেনে, 500 কোটি মানুষ হয়তো রবার্ট ডাউনি জুনিয়রকে চেনে, আমি বলছি। কিন্তু শুধু জিওগ্রাফিটাই কি
একমাত্র ডেট্রিমেন্টাল মানে একমাত্র কোয়ালিফাইং ফ্যাক্টর। এখান থেকে আমরা আসবো হচ্ছে সেকেন্ড টপিকটায়, ঠিক আছে? ফার্স্টেরটা বোঝা গেল, দিস ইজ দ্য গ্লোবাল স্টারডম, যে তারা এমন একটা কিছু করেছে যেটা গ্লোবালি ফেমাস, ঠিক আছে? সেকেন্ড আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা গ্লোবালি ফেমাস নয়, এমন একজন স্টার যে স্পেসিফিক, ভালো করে বুঝবেন, দিস ইজ ওয়াই ইট গেটস ইন্টারেস্টিং, আগের অবধি তো সবাই কম বেশি জানেন, দিস ইজ ওয়াই ইট গেটস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা স্টার সে হয়তো গ্লোবালি ফেমাস নাও হতে পারে, বাট সে একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ব্লকে বা একটা স্পেসিফিক জিওগ্রাফিক লোকেশানে বা একটা স্পেসিফিক কালচারাল স্ফিয়ারে হি ক্যান বি আ গড। এখান থেকে আসছে হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাটাগরি, যে সেই লোকটা সারা পৃথিবী তাকে চেনে না, ঠিক আছে? হাইপার কনসেন্ট্রেটেড একটা রিজিয়ানে একটা ভাষার মানুষের কথা বলে, বাট হি ইজ আ গড দেয়ার। এখান থেকে আসছে হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। সব থেকে ভালো এক্সাম্পল আমি দিচ্ছি আমাদের বাংলার মহানায়ক উত্তম কুমার। রবার্ট ডাউনি জুনিয়রকে হয়তো 500 কোটি মানুষ চেনে, ঠিক আছে? উত্তম কুমারকে চেনে হয়তো 5 কোটি মানুষ। আমি 1980 সালে উত্তম কুমার যখন মারা গেছিলেন, আমি সেই সময়কার একটা এস্টিমেট পপুলেশন নিচ্ছি, 5-6 কোটিই হবে। কিন্তু রবার্ট ডাউনি জুনিয়রকে 500 কোটি মানুষ চিনলেও উত্তম কুমার এই 5 কোটি বাঙালির কাছে তিনি যেটা রিপ্রেজেন্ট করেন, তাকে এই যে ঈশ্বরের মতো করে পুজো করা হয়, তিনি মহানায়ক, তিনি একটা কালচারাল ফেনোমেনান। 5 কোটি মানুষের কাছে, 500 কোটি মানুষের কাছে কি রবার্ট ডাউনি জুনিয়র তাই? রবার্ট ডাউনি জুনিয়রকে অনেক বেশি মানুষ চেনে, টম ক্রুজকে অনেক বেশি মানুষ চেনে, বা একটা উত্তম কুমারকে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে পুজো করা হয়, বা একটা রজনীকান্তকে যেভাবে তামিলনাড়ুতে পুজো করা হয়, পপুলেশন সাইজ খুব কম, একটা তামিলনাড়ুর পপুলেশন 7 কোটি, একটা তেলেগু স্টেটসের পপুলেশন, দুটো তেলেগু স্টেট মিলিয়ে হয়তো 9-10 কোটি, একটা ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন 10 কোটি। তো এই যে একটা কালচারাল স্ফিয়ারে বা একটা ল্যাঙ্গুয়েজ স্ফিয়ার বা একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ান, যেরকম ওয়েস্ট বেঙ্গল বা অন্ধ্রা তেলেঙ্গানা বা তামিলনাড়ু, সেই একটা লোকেশানে সেই লোকটা হি ইজ আ গড, ঠিক আছে? আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? আপনি এই গ্লোবাল স্টারডম, যে আমাকে বেশি লোক চেনে কারণ আমি একটা সার্টেন ল্যাঙ্গুয়েজের সিনেমা করি যেটা সারা পৃথিবীতে বাই ডিফল্ট পৌঁছে যায়, আমি এমন একটা দেশকে রিপ্রেজেন্ট করি যার ফাইন্যান্সিয়াল মাসেল সব থেকে বড়, তাই জন্যে আমাকে অনেক বেশি লোক চেনে কারণ আমার কন্টেন্টটা কোনায় কোনায় গিয়ে পৌঁছায় না? আপনি এই জিনিসটাকে বেশি রেট করবেন যে উত্তম কুমার একটা 5 কোটি মানুষ বাঙালির কাছে যা, বা রজনীকান্ত একটা 8 কোটি তামিলনাড়ুর কাছে তাই, টম ক্রুজকে অনেক অনেক গুণ বেশি লোক চিনলেও সে কিন্তু 600 কোটি মানুষের কাছে সেই জিনিসটা, সেই ভগবানের মতো ব্যাপারটা রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে? তো দুটো স্টারডম আছে, একটা হাইপার কনসেন্ট্রেটেড স্টারডম, উত্তম কুমার, রজনীকান্ত, চিরঞ্জীবী, ডক্টর রাজকুমার হচ্ছে কানাডার আর কি মহানায়ক ছিলেন, এনটিআর, দিস সর্ট অফ পাবলিক। আর সেকেন্ড হচ্ছে গ্লোবাল স্টার। এবার ইন্ডিয়ার মধ্যে থেকেও গ্লোবাল স্টার আসতে পারে। অমিতাভ বচ্চন একটা সময় খুব সিগনিফিকেন্টলি পপুলার ছিলেন ওয়ার্ল্ড ওয়াইডে। ইন্ডিয়াতে হি ওয়াজ বেসিক্যালি দ্য ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি, হি ওয়াজ আ গড, বাট তার বাইরেও কিন্তু অমিতাভ বচ্চনকে প্রচুর বাইরের দেশের লোকে চিনত, ঠিক আছে? কারণ সেই সময় হিন্দি মুভিজ ইউজ টু ডু ওয়েল ইন মিডল ইস্ট, আফ্রিকান কান্ট্রিজগুলোতে, রাশিয়াতে ইট ইউজ টু ডু ওয়েল। মিঠুন চক্রবর্তী আপনাদের জানেন, রাশিয়াতে একটা হিউজ ফ্যান বেস আছে। এসআরকে ওয়াজ আ গ্লোবাল স্টার, তার সিনেমায় আমরা জওয়ান পাঠানের ক্ষেত্রেও দেখেছি যে সেগুলো গ্লোবাল বক্স অফিসে খুব চলে। ইন্ডিয়ান স্টার্স ক্যান বি গ্লোবাল স্টার্স। আমি বলছি দ্যার ইজ আ ক্লিয়ার ডিমার্কেশন যে একটা টাইপ অফ স্টার তারা হাইপার কনসেন্ট্রেটেড থাকে একটা রিজিয়ানে, আর আরেকটা হচ্ছে গ্লোবাল স্টার। দিস ইজ দ্য থিং, ঠিক আছে? এবার ডেফিনেশন যখন ক্লিয়ার হলো, ডেফিনেশন ক্লিয়ার করতেই 10 মিনিট লেগে গেল। এবার তাহলে কোয়েশ্চেন হচ্ছে সব থেকে বড়ো স্টার কে? আমি যদি দুটো ডিমার্কেশনকেই নিয়ে নিই, 1 এবং 2 দুটো ক্যাটাগরিকেই নিয়ে নিই, সব থেকে বড়ো স্টার কে? সব থেকে বড়ো স্টার বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে যে এটা না আপনি অনেকভাবে মেজার করতে পারেন। যদি ফুটফলসের হিসেব করেন, ক্লার্ক গেবল, আপনারা জানি না কতজন নাম শুনেছেন, হি সোল্ড 1.2 বিলিয়ন টিকিটস, 1.2 বিলিয়ন।
120 কোটি, এবং 120 কোটি শুনে হয়তো আপনাদের মনে হতে পারে এটা হিউজ কোনো নাম্বার না। আপনাদের বুঝতে হবে ইউএসের পপুলেশান কী, এবং যে সময় ক্লার্ক গেবল সিনেমা করছে সেই সময় ইউএসের পপুলেশান আরও কম ছিল। He sold 101.2 billion tickets. Harrison Ford sold more than 1 billion tickets, এবং সেগুলো করছে যখন ইউএসের পপুলেশান হয়তো ছিল 150 মিলিয়ন, হয়তো 15 কোটি পপুলেশান ছিল, কিন্তু তাদের কিউমুলেটিভ টিকিট সেল সেই সময় ইউএসের পপুলেশানের 7-8 গুণ বেশি সেল করছে, উইচ ইজ আনবিলিভেবল। আমরা বলি না কোয়ালিটি আর কোয়ান্টিটির ডিফারেন্স আছে, বাট আফটার সার্টেন টাইম দ্য কোয়ান্টিটি হ্যাভ আ কোয়ালিটি অফ ইটস ওন। আপনি যদি 1.2 বিলিয়ন টিকিট সেল করেন, ইট ইজ আনবিলিভেবল। আপনি আপনার টোটাল কান্ট্রির পপুলেশানের, সেই সময়ের পপুলেশানের ইউএসের, এখন ইউএসের আই থিঙ্ক 34-35 কোটি পপুলেশান, 7 থেকে 8 গুণ টিকিট সেল করছেন, হুইচ ইজ আনবিলিভেবল। এবং ইউএসএ স্টাররা কিন্তু আমাদের বলিউডের স্টারদের মতো ওই বছরে 10টা করে সিনেমা, আগে যেরকম হতো এখনও যেরকম 4-5টা করে সিনেমা, সেটা কিন্তু করে না। তাদের ফিল্মোগ্রাফির ছবির সংখ্যা অনেক কম হয়। বিং ক্রসবির নাম আপনারা কতজন শুনেছেন আমি জানি না। বিং ক্রসবি একটা সময় লেট 30s থেকে 1939 থেকে 1948, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হচ্ছে 1938-39, ওই সময় থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা চলেছিল হচ্ছে 39 to 45। বিং ক্রসবি একটা 10 বছরের স্ট্রেচ ছিল, আপনারা গুগল করে দেখতে পারেন। তিনি ওই লেট 30s থেকে লেট 40s অবধি হি ওয়াজ দ্য বিগেস্ট বক্স অফিস ড্র ইন দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য বেস্ট সেলিং আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং তার যে শোটা ছিল, রেডিওতে শো ছিল, সেটা গ্লোবালি 1 নাম্বার ছিল। এবং সেই সময় রেডিও ওয়াজ দ্য কিং। সেই সময় কিন্তু টেলিভিশন আসেনি, ইউএসএতে টেলিভিশন পেনিট্রেট করা শুরু করছে আর্লি 50s থেকে, এই এরাটার পরের এরাটায়। একসাথে একটা লোক 10 বছর, বিং ক্রসবিকে লোকে ভুলে গেছে, বিং ক্রসবিকে লোকে জাস্ট ভুলে গেছে। এই লোকটা 10 বছরের একটা স্ট্রেচে ওয়ার্ল্ডের লিডিং মোস্ট সেলিং মিউজিক আর্টিস্ট ছিল, ওয়ার্ল্ডের সব থেকে বড় বক্স অফিস ড্র ছিল, সব থেকে বড় রেডিও শো, এবং আবারও রেডিও ওয়াজ দ্য কিং অ্যাট দ্যাট টাইম, টেলিভিশন আসেনি, হি ওয়াজ দ্য লিডিং, তার শোটা গ্লোবালি 1 নাম্বার ছিল একটা 9-10 বছরের স্ট্রেচে, হুইচ ইজ আনবিলিভেবল। লোকে বিং ক্রসবিকে ভুলে গেছে। বিং ক্রসবি কি পৃথিবীর সব থেকে বড় স্টার? উই উইল সি। এবার বিং ক্রসবিকে আপনি বলে দিতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় স্টার বিকজ হাউ গুড হিজ স্ট্যাটিস্টিক্স লুক। এইবার স্ট্যাটিস্টিক্স কি সব কিছু? জন ওয়েন শুরু করছেন কেরিয়ার তার 1930 সালে। সিনেমাটার নাম ছিল দ্য বিগ ট্রেল, হুইচ ইজ আ রিয়েলি গুড মুভি, বাট সেই সময় চলেনি। তারপরে 30s জন ওয়েন বি সিনেমা করতো কম বাজেটের। 1939 স্টেজ কোচ আসছে, জন ফোর্ডের ক্লাসিক সিনেমা। 1939 থেকে 1979, 40 বছর, জন ওয়েন ওয়াজ দ্য এপিটোম অফ আমেরিকা। আমরা আমেরিকা বলতে যেটা বুঝি, আমেরিকান ম্যাসকিউলিনিটি, ওই টুপি পরা, ওই গায়ে কোট, একটা রুমাল জড়ানো, একটা এখানে একটা বন্দুক গোঁজা, যে ওয়েস্টার্ন হিরোর আর্কেটাইপ, দ্যাট ইজ দ্য জন ওয়েন আর্কেটাইপ। আমরা চোখ বন্ধ করে ওয়েস্টার্ন কথাটা শুনলে আমাদের যে ওয়েস্টার্ন কাউবয় হিরোটা মাথায় আসে, ওটা জন ওয়েনের তৈরি করে দেওয়া। 40 বছর ধরে একটা লোক পৃথিবীর সব থেকে বড় মার্কেটের, পৃথিবীর সব থেকে বড় সিনেমার মার্কেটকে একা সে ডিফাইন করে গেছে। অনেক বড় বড় স্টার এসছে, অনেক বড় বড়, বিং ক্রসবির কথাই আমি এক্ষুনি বললাম। নো ওয়ান কোয়াইট ডিফাইন্ড লাইক জন ওয়েন। ইন্ডিয়াতে অমিতাভ বচ্চনও না, আনফর্চুনেটলি। অমিতাভের কথা আমরা অবশ্যই আসবো, অমিতাভ বচ্চনও না। আনবিলিভেবল ডমিনেন্স। তার সব সিনেমা যে বক্স অফিসে সাকসেসফুল হয়েছে তা কিন্তু নয়। বক্স অফিসের দিক দিয়ে দেখতে গেলে জন ওয়েনের অনেক সিনেমাই কিন্তু, মানে ইন্ডিভিজুয়ালি আমি দেখি দে ডিড রিয়েলি ওয়েল, বাট দ্য কালচারাল ইম্প্যাক্ট হি হ্যাড 40 ইয়ার্স। এবং এখন জন ওয়েনের লোকে মূর্তি ভেঙে দিচ্ছে, একটা লেফট উইং প্রপাগ্যান্ডা হচ্ছে, জন ওয়েনের এগেনস্টে কী কথা কবে বলেছিল সেসব নিয়ে হচ্ছে। আমি এসব ফালতু কথা বলছি না, বাট দ্য ইম্প্যাক্ট দ্যাট হি হ্যাড আনবিলিভেবল। তো আপনি বিং ক্রসবি স্ট্যাটিস্টিক্সকে নেবেন না জন ওয়েনের কালচারাল ইম্প্যাক্টটা নেবেন? ঠিক আছে, দুটো গেল, বিং ক্রসবি, জন ওয়েন। এবার আপনারা বলুন, আমরা তো সিনেমা ভালোবাসি, তাই তো? শুধু কালচারাল ইম্প্যাক্ট আর শুধু স্ট্যাটিস্টিক্স দিয়েই কি সিনেমা হয়? সিনেমার কোয়ালিটিটা কি আসল নয়? এখান থেকে আমরা আসবো হচ্ছে
টম হ্যাংসের কথায়, কারণ টম হ্যাংস মোটামুটি ওই 1992 থেকে যখন লিগ অফ দেয়ার ওন আসছে তার থেকে 2003-2004 অবধি টম হ্যাংসের যে রানটা ছিল 12 বছরের, আনবিলিভেবল। এটা আগে কোনো দিন হয়নি। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা টম হ্যাংস আমির খান সার্চ করলে আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং সেখানে তার যে সিনেমাগুলো ছিল সেগুলো হিউজ বক্স অফিস পাচ্ছে, অনেক সেই অর্থে মেন স্ট্রিম সিনেমা না, ফিলাডেলফিয়ার মতো সিনেমা, ফরেস্ট গাম্পের মতো সিনেমা, সেগুলো কিন্তু আর কি বক্স অফিসে হিউজ সাকসেসফুল হচ্ছে। স্পেকট্যাকেল সিনেমা নয়, ইভেন সেভিং প্রাইভেট রায়ানের মতনও সিনেমা, সেটাও কিন্তু স্পেকট্যাকেল ওয়ার মুভি না, সেটা খুব হার্শ একটা দিক দেখাচ্ছে, ডিপ্রেসিং সিনেমা। তো টম হ্যাংস কী করছে, বিং ক্রসবি কী করেছিল, হি গেভ ইউ দ্য নাম্বারস। 10 বছর ধরে ডমিনেট করেছিল 3টে ডিফারেন্ট মিডিয়াম, সিনেমা, রেডিও, মিউজিক। জন ওয়েন গেভ ইউ দ্য কালচারাল ফেনোমেনান। টম হ্যাংস গিভস ইউ কোয়ালিটি অ্যান্ড বক্স অফিস। এবং ওই 12 বছর যেটা টম হ্যাংস করেছিল কেউ করতে পারেনি। তাহলে টম হ্যাংস বড় স্টার না জন ওয়েন বড় স্টার না বিং ক্রসবি বড় স্টার, উই উইল ফাইন্ড আউট। এবার আমরা চলুন ইন্ডিয়াতে আসি। ইন্ডিয়াও হিউজ স্টার প্রডিউস করেছে, তবে ইন্ডিয়া স্টারডাম আমি যেটা বললাম ওটা কিন্তু ওই সেকেন্ড ক্যাটাগরি অফ স্টারডাম, সেটা হচ্ছে একটা কালচারাল ব্লকে, একটা জায়গা বা একটা ল্যাঙ্গুয়েজের স্টারডাম, ঠিক আছে। সেখানে প্রচুর লোক আসে, উত্তম কুমার, চিরঞ্জীবী, থালাপতি বিজয়, থালা অজিত, ডক্টর রাজকুমার, ডক্টর বিষ্ণুবর্ধন, মোহনলাল, সব, কামাল হাসান, প্রচুর লোক আসে। বাট কেউ একটা সিঙ্গল কালচারাল ব্লকে একটা কালচারাল মানে একটা ডমিনেশন করেছিল, একটা স্টেট, একটা ল্যাঙ্গুয়েজ, একটা কালচারে। দ্যাট হ্যাজ টু বি রজনীকান্ত। এই যে সেকেন্ড যে আমি স্টারডামের কথাটা বললাম, হাইপার কনসেন্ট্রেটেড একটা ল্যাঙ্গুয়েজে বা একটা স্টেটে বা একটা কোথাও, ইট হ্যাজ টু বি রজনীকান্ত। আমি শুধু ইন্ডিয়া বলছি না, গ্লোবালি গোটা পৃথিবীতে একটা স্পেসিফিক কালচারাল ব্লকে কেউ এত বড় স্টার হয়নি রজনীকান্তের থেকে বড়। অনেক বড় স্টার আছে, এই যে হাইপার কনসেন্ট্রেটেড আমি স্টার বললাম, এরকম প্রচুর উদাহরণ আছে। ব্রাজিলের সুকসা বলে একজন আছে, XUXA, আপনারা সার্চ করে দেখতে পারেন। শি ওয়াজ আ হিউজ স্টার ইন ব্রাজিলের বাইরে কেউ চিনতো না, যেটা বললাম গ্লোবাল নয়, বাট হি ওয়াজ আ হিউজ স্টার ইন ব্রাজিল। আমার যে ইসাডোরার সাথে আমার যে পডকাস্ট আছে ওখানে আমরা সুকসাকে নিয়ে কথাও বলেছিলাম। চেসপিরিতোর নাম আপনারা হয়তো শোনেননি। চেসপিরিতো ওয়াজ লাইক আ গড ইন মেক্সিকো, ঠিক আছে। এরকম হাইপার কনসেন্ট্রেটেড, আবারও মেক্সিকোর বাইরে কেউ শোনেনি। হি ওয়াজ আ গড ইন মেক্সিকো, হি ওয়াজ আ কমেডিয়ান। এরকম অনেক আছে, ইজিপশিয়ান অনেক অভিনেত্রী আছে। ইজিপ্ট যখন মানে পরে ফান্ডামেন্টাল হয়ে যাচ্ছে রিলিজিয়ানের দিক দিয়ে, বাট আগে যখন ইজিপশিয়ান সিনেমা থ্রাইভ করতো, দেয়ার আর ইজিপশিয়ান অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস হু আর হিউজ ইন অ্যারাব স্পিকিং ওয়ার্ল্ড, হাইপার কনসেন্ট্রেটেড। আবারও একটা কালচারাল ব্লকের স্টার। বাট কেউ পৃথিবীতে একটা কালচারাল ব্লকে রজনীকান্তের থেকে বড় স্টার নয়। রজনীকান্ত তামিলনাড়ুতে যা, এটা একম এবং অদ্বিতীয়ম, ঠিক আছে। হি ইজ দ্য বিগেস্ট স্টার ইন আ হাইপার কালচারাল কনটেক্সট, স্পেসিফিক হাইপার কনসেন্ট্রেটেড, কোনো কথাই হবে না। তাহলে রজনীকান্ত বড় স্টার না বিং ক্রসবি বড় স্টার না টম হ্যাংস বড় স্টার না জন ওয়েন বড় স্টার, উইল ফাইন্ড আউট। লাস্ট আমি আরেকজনের কথাই বলবো। অনেকের কথা বলা যায়, এসআরকের কথা বলা যায়, সালমান খানের কথা বলা যায়, অনেকের কথা বলা যায়, টম ক্রুজ, ক্লার্ক গেবেলের কথা বললামই। ক্লার্ক গেবেল সোল্ড মোস্ট টিকিটস। আমাদের হ্যারিসন ফোর্ডের কথা কী করে ভুলতে পারি, হান সোলো, বাট ইন্ডিয়ানা জোন্স। বাট আমি আরেকজনের কথাই বলবো, সেটা হচ্ছে আমাদের বিগ বি। দেখুন, আমি বললাম ঠিকই যে জন ওয়েন একটা কালচারাল ফেনোমেনান ছিল, বাট জন ওয়েন কোন দেশের কালচারাল ফেনোমেনান হচ্ছে? এমন একটা দেশ যেটা ওয়ার্ল্ডের রিচেস্ট কান্ট্রি, ঠিক আছে। সেই দেশটাই কাইন্ড অফ পৃথিবীকে চালায়। অমিতাভ বচ্চন যখন স্টার হচ্ছে 1973-তে জঞ্জির দিয়ে, ইন্ডিয়া ওয়াজ আ ডার্ট পুয়ার কান্ট্রি। শুধু গরিব না, ডার্ট পুয়ার কান্ট্রি। আমাদের জিডিপি পার ক্যাপিটা 70s পাকিস্তানের অর্ধেক হতো, ঠিক আছে।
1971 সালে যুদ্ধ হয়েছে আমাদের পাশের দেশে, একটা জেনোসাইড হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রিফিউজি নিয়েছে। ইন্ডিয়া ইকোনমিক্যালি পুরো ভেঙে গেছে, সেক্টেরিয়ান ভায়োলেন্স, দেশ বাইরের দেশের সাথে যুদ্ধ হচ্ছে, দেশের মধ্যে সেক্টেরিয়ান টেনশন, কমিউনাল টেনশন রাইজ করছে, লোকের কাছে চাকরি নেই, লোকের কাছে টাকা নেই। সেই সময় অমিতাভ বচ্চন আসছে, একটা গোটা দেশকে, একটা 50-60-70 কোটি সে সময় যাই পপুলেশন ছিল ইন্ডিয়ার, কালেকটিভলি এই লোকটা ভয়েস দিচ্ছে যে তুমি সিস্টেমের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলতে পারছো না, আমি দেখো আমি তোমাদের হয়ে স্ক্রিনে আওয়াজ তুলছি, আমি সিস্টেমের এগেনস্টে যাচ্ছি, আমি অ্যাংরি ইয়াং ম্যান। আনবিলিভেবল ফেনোমেনান। অমিতাভ বচ্চন, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হাইপার কনসেন্ট্রেটেড স্পেসিফিক ওই কালচারাল ব্লকটা বাদ দিলে, দ্যাট উড বি রজনীকান্ত, এবং সেটা গোটা পৃথিবীতে, যেটা আগেই বললাম। হু ইজ দ্য বিগেস্ট ইন্ডিয়ান স্টার অফ অল টাইম? আমি একবারও না ভেবে বলে দেবো অমিতাভ বচ্চন। কারণ অমিতাভ বচ্চন যেটা 1970s ইন্ডিয়াতে করে দেখিয়েছিল, একটা ব্রোকেন, গরিব, যুদ্ধবিধ্বস্ত, ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাওয়া দেশে আর কেউ করতে আগে পারেও নি, ভবিষ্যতেও পারবে না। মানে ইট ইজ আ ওয়ান্স ইন আ লাইফ টাইম থিং। তাহলে কে বড় স্টার? অমিতাভ, না রজনীকান্ত, না বিং ক্রসবি, না জন ওয়েন, না টম হ্যাঙ্কস? আমায় যদি পিক করতে বলা হয়, আমি এই 5 জনকে পিক করব, ঠিক আছে? বিকজ অফ দ্য রিজনস আই মেনশনড। বিং ক্রসবি আই পিক বিকজ অফ দ্য নাম্বারস। তিনি যেটা করে দেখিয়েছিলেন একটা 10 বছরের একটা ফেজে, সেটা আগেও হয়নি, পরেও হয়নি। জন ওয়েন ডিফাইন্ড আমেরিকান ম্যাসকিউলিনিটি, ওয়ার্ল্ডের সবথেকে বড় মার্কেট, সবথেকে বড় ইকোনমি, হি ডিফাইন্ড দ্যাট। টম হ্যাঙ্কস কী করছে? বক্স অফিসের সাথে সিনেমার কোয়ালিটি দুটোকে মিক্স করছে, এবং অনেক সিনেমা আছে যেগুলো সেই অর্থে কমার্শিয়াল নয়, স্পেকটাকেল নয়, সেগুলোকে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিসে নিয়ে যাচ্ছে। রজনীকান্ত, আমি যেটা বললাম, আমি যদি হাইপার কনসেন্ট্রেটেড সেলিব্রিটি স্ফিয়ারে যাই, সেটা গোটা পৃথিবীতে রজনীকান্তের থেকে একটা কালচারাল বা একটা ল্যাঙ্গুয়েজ বা একটা স্টেট, একটা রিজিয়ানে রজনীকান্তের থেকে বড় স্টার গোটা পৃথিবীতে হয়নি। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সেকেন্ড ক্যাটাগরিতে অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও তাই, বাট ইন্ডিয়া ইজ আ মাচ মোর ডাইভার্স কান্ট্রি। আপনি যদি ইন্ডিয়াকে অ্যাজ আ কালচারাল ব্লক দেখেন, যদিও ইন্ডিয়া মানে সিঙ্গুলার কালচারাল ব্লক বলা যায়ও হয়তো না, বাট যদি আমি ধরেও নিই, সেক্ষেত্রে অমিতাভ বচ্চন। বাট অমিতাভ বচ্চন ওয়াজ অলসো ভেরি গ্লোবাল ফর ইটস টাইম। তো অমিতাভ বচ্চনকে আমি কোনো ক্যাটাগরিতেই রাখতে পারছি না। তো এই 5 জন আমার পিক, ঠিক আছে? আমাকে যদি 5 জন জিজ্ঞাসা করতে বলা হয় হু ইজ দ্য বিগেস্ট স্টার, অ্যাকচুয়ালি সামওয়ান আস্কড মি ইয়েস্টারডে, এবং সেই জন্য আমার মনে হলো ইট উড বি আ রিয়েলি ফান টপিক। আমার পিক হচ্ছে ইন নো পার্টিকুলার অর্ডার, ঠিক আছে? বিং ক্রসবি, জন ওয়েন, টম হ্যাঙ্কস, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, দিস আর দ্য 5 বিগেস্ট স্টার্স অফ অল টাইম, এবং সেটা রিজন আমি দিয়ে দিলাম। আপনাদের কি বক্তব্য জানাবেন? আপনাদের টপ 5 স্টার্স গ্লোবালি অফ অল টাইম কারা কারা, সেটাও জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।